বেশিরভাগ রাতের বেলায় চুরি করছি। আমার যত কষ্টই হোক, আমি এই স্বপ্নটা, আমার যে ইচ্ছাটা, কারণ আমার লক্ষ্য একটাই ছিল আমি অভিনেতা হব, আমি অভিনয়টা করতে চাই। একবার আম চুরি করতে গিয়ে দৌড়ানি খাইছি। মানে আমার তখন মনে হয় যে আকাশ ভেঙে পড়ে যায়, মানুষ তো পিছিয়ে যায়, আমি শুধু ভেতরে একটা জেদে করছি আমি পিছাবো না। তো আমি চরিত্রের প্রয়োজনে হিরো হতে চাই। স্যার, কতদিন মাংস খাই না, একটু স্পেশাল মাংস দিবেন স্যার। আমি থানাতে যখন মামলা করতে, থানা থেকে মামলা নেওয়া হয় নাই। অনেক থানায় মামলা নেয়নি? না না, এই যে আমার লুট করার পরে এনসিপির ব্যানারটা সেখানে রেখে গেছে। যদি মিশে যায়, যদি মিশে যায় তোমার আশায় আশায়, শহরের খোঁজে ল্যাম্প পোস্টের রাস্তা দেখিতে নাহি পাই। প্রিয় দর্শক, আজ রাইজিং স্টারে আমার সাথে আড্ডা দেওয়ার জন্য যিনি বসে আছেন, তাকে আমরা ছোট পর্দার কল্যাণে অনেকেই চিনি। ওটিটি কন্টেন্ট কিংবা নাটক, শর্ট ফিল্ম বিভিন্ন মাধ্যমে তাকে দেখা যায়। সম্প্রতি তাকে সিনেমাতেও দেখা যাবে, সেই প্রত্যাশা আমাদের। আজ আমার সাথে আড্ডা দেওয়ার জন্য উপস্থিত রয়েছেন এই প্রজন্মের তরুণ অভিনেতা আব্দুল্লাহ আল সেন্টু। তার সাথে আড্ডা দিব, গল্প করব, জানার চেষ্টা করব তার জীবনের গল্প। সেন্টু, আপনাকে রাইজিং স্টারে স্বাগত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনার সাথে আমার অনেকদিন পরে দেখা। লাস্ট ইন্টারভিউ আমরা করেছিলাম প্রায় ২ বছর হয়ে গেল, তাই না? হ্যাঁ হ্যাঁ। শিল্পকলার মাঠে বিকালবেলা দাঁড়িয়ে, দাঁড়িয়ে আমরা ইন্টারভিউ করেছিলাম। তারপরে আপনার সাথে আর আমার ইন্টারভিউ করা হয়নি। এমনি নরমালি বিভিন্ন প্রোগ্রামে দেখা হয়েছে, হাই হ্যালো হয়েছে, কিন্তু সেভাবে বসে আড্ডা দেওয়া হয়নি। একটু জানতে চাই কেমন যাচ্ছে আপনার এই সময়ের ব্যস্ততা? সবকিছু মিলে ভালো, আলহামদুলিল্লাহ ভালো। কাজটা করতে চাই, কাজের মধ্যে বাঁচতে চাই। আমি যেভাবে কাজটা করতেছি সেভাবে করে যাচ্ছি আর কি। আচ্ছা। এই জন্য খুবই ভালো। আপনার শুরুটা তো কিশোরগঞ্জ থেকে, রাইট? হ্যাঁ হ্যাঁ। আপনার গ্রামের বাড়ি। সেখানে হচ্ছে আপনি একটা থিয়েটার করতেন। তারপরে ধীরে, ধীরে ঢাকায় গেলেন। Am I right or not? ওকে। সো একটু আপনার শুরুটা জানতে চাই আসলে। আব্দুল্লাহ আল সেন্টু, মানে সেন্টু কবে সেন্টু হয়ে উঠলো? কিভাবে হয়ে উঠলো? আসলে কিশোরগঞ্জ যখন ছিলাম থিয়েটার করা হতো, একটা থিয়েটারে ঢোকা হলো। এর আগে থেকে ভেতরে ইচ্ছা ছিল অভিনয়টা করার। তো সেই অভিনয়টা করার জন্য নিজের মতো করে যাচ্ছিলাম। এরপরে চিন্তা হলো যে আহ একটা থিয়েটারের লোক নিচ্ছে যেখানে বিটিভিতে অভিনয় করার সুযোগ হবে। তো সেই ইচ্ছাটা জাগলো যে আচ্ছা ঠিক আছে, তাহলে তো আমি ওখানে অডিশন দিতে পারি। ওখান থেকে অডিশন দিয়ে ওই থিয়েটারে হুম, হুম। সম্পৃক্ত হই। তারপর ওখান থেকে মূল যাত্রাটা শুরু, অভিনয়। আচ্ছা। আ ক্যামেরার সামনে আপনার ১ম দাঁড়ানো কবে? কত সালে? কিভাবে? এটা মেবি ১৭-১৭ দিকে হবে। আচ্ছা। একটা শর্ট ফিল্মে, যেটা এখনো রিলিজ হয়নি আদৌ, আ আর হবেও না। আচ্ছা, আচ্ছা। কার প্রোডাকশন ছিল? কার এটা কাজ ছিল ছিল এটা? মাসুদ আহমেদ ভাই। আচ্ছা, কেন মানে এটা হলো না কেন? সামনে আসলো না কেন? এটা আসলে ডিরেক্টর ভালো বলতে পারবেন, এবং হয়তোবা অনেক কিছু উনি পান নাই। এটার যে গল্পের অনেক কিছু তিনি সঠিকভাবে বলতে পারেন নাই, বা সঠিকভাবে উনি শুটটা করতে পারেন এজন্যই হয়তো। আমি সেটা পরিপূর্ণভাবে জানি না আর কি। ওকে। তো তারপরে হচ্ছে সেই শর্ট ফিল্মটা আপনার সামনে আসলো না। এরপরে কি কাজ করলেন? বা আপনার কোন কাজটা নিয়ে বেশি আলোচনা শুরু হলো আপনার কাছে মনে হয়? না, এরপরে তো আরো কিছু অনেকগুলো শর্ট ফিল্ম করছি। করার পরে সাতাও সিনেমা করলাম। এরপরে করোনা আসলো, ঢাকা ছেড়ে দিলাম। সবাই ভাবছে আমি হারায় গেছি, যারা আমার পরিচিত, যে ও হুম, মনে হয় না আর ফিরতে পারবে। তো করোনার পরে আবার ফেরাটা আসলে আমার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল আর কি। এবং আচ্ছা। অনেকে করোনার সময়, অনেক শিল্পীরা যারা হুম, স্টাবলিশড ছিল তারাও হারায় গেছে। তো সেই জায়গা থেকে আমি ফিরছি, ফিরে আবার একটা মানে নতুন ভাবে শুরু করাটা, এটা খুবই চ্যালেঞ্জিং। এরপরে শুরু করার পরে মানে ওইটা করোনার পরে ফেরার প্রথম উদ্দেশ্য ছিল হলো মুন্না ভাই, আসলে যে মানুষটার জন্য আমার এতটা যাত্রা, মানে আশা যে মানুষগুলোর জন্য। তো ওনার কাছে কৃতজ্ঞ, উনি শাওকি ভাইয়ের একটা ডকু ফিকশন করবে। ওই ডকু ফিকশনে আমাকে বলছে যে তোমার একটা চরিত্রের জন্য ভাবতেছি, তুমি কি আসতে পারবা? আমি বলছি ভাই আমি আসবো। এসে শুট করে আবার চলে চলে গেছি। কিন্তু একটু আপনার
স্ট্রাগলের গল্পটা একটু শুনতে চাই। আপনার সাথে যখন ২ বছর আগে আমার কথা হচ্ছিল তখন কিছুটা আপনি শেয়ার করেছিলেন। যেহেতু সময় স্বল্পতার কারণে আমরা সেদিন আসলে ভালোভাবে শুনতে পাইনি। আজকে একটু শুনতে চাই আসলে আপনার স্ট্রাগলের গল্পটা। আপনি যখন কিশোরগঞ্জে ছিলেন, আপনার আ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা কেমন ছিল? বা ফ্যামিলি কতটা সাপোর্ট ছিল? সবকিছু মিলিয়ে আপনার মানে এই যে যাত্রা, এই যে অভিনয় শিল্পী হয়ে ওঠার যে স্ট্রাগলটা এটা একটু শুনতে চাই। না, আসলে যদি বলি আমার ফ্যামিলির সাপোর্ট ছিল বিধায় আমি এই পর্যন্ত আসতে পারছি। আমার ফ্যামিলির সাপোর্ট না থাকলে আমি আসতে পারব না। কারণ আমার ফ্যামিলি প্রতি মুহূর্তে ত্যাগ করে যাচ্ছে। আচ্ছা। কারণ প্রতিটা বাবা-মা বা প্রতিটা ফ্যামিলিই চায় তার সন্তানের কাছে কিছু চাওয়া থাকে যখন একটা পর্যায়ে সে মানে বড় হয়ে ওঠে হুম, আরকি। হুম। একটা বয়সের পরে যে সন্তান তার পরিবারকে দেখবে, সন্তান তার মাকে দেখবে, একটা চাকরি করবে, তাদের ইচ্ছা পূরণ করবে, সরকারি চাকরি করবে বা অনেক কিছু। তো সেই জায়গা থেকে আমার সরকারি চাকরি করা হয়নি। আমি চাকরির প্রতি মানে আমি আকৃষ্ট ছিলাম না যে চাকরিটা আমাকে টানে নাই। হুম। আমার ইচ্ছা ছিল অভিনয় করা। তো উনারা যখন বুঝতে পারছে যে আমার মা, বিশেষ করে আমার মা, আমার বোন যখন বুঝতে পারছে না ভাই বা আমার ছেলে তো অভিনয়টা করবে। উনারা আ অনেক স্বাদ আহ্লাদ ছেড়ে দিছে। ছেড়ে দিয়ে নিজের কষ্ট নিজের ভেতরে রেখে যে আচ্ছা দেখি কি করে। তো আমার সেই জায়গা থেকে তো একটা পরিবারের সাপোর্ট ছিল এবং পরিবারের অনেক ত্যাগ। ত্যাগের কারণে এই পর্যন্ত। তো সেই জায়গা থেকে অনেক স্ট্রাগল করতে তো অবশ্যই হয়েছে। যে না, আমি একটু আপনার স্ট্রাগলটা একটু জানতে চাই। ধরেন আমরা অনেক অভিনেতার কাছেই শুনেছি যে ১ম যখন ঢাকায় আসেন তখন আসলে মানে তাদের অনেকের থাকার জায়গা ছিল না। কিংবা কি করবে সেটা বুঝে উঠতে পারছিল না। আপনার ক্ষেত্রে এরকম হয়েছে কিনা? আপনি যখন ঢাকায় আসলেন কিংবা যখন কিশোরগঞ্জে ছিলেন, সো আপনার কখনো এরকম খারাপ সময় কেটেছে কিনা? মানুষের প্রতিটা সময় মানে ভালো খারাপ মিলিয়েই যায়। আমরা সবসময় ভালো থাকি না এবং সবসময় খারাপ থাকি না। হুম, হুম। তো সেই জায়গা থেকে আমারও অনেক খারাপ সময় গেছে। আ যেমন আমি যখন ঢাকায় ঢুকছি কারণ আমার থাকার জায়গাটা ঝামেলা ছিল না। কারণ আমার মামা-মামি ছিল ঢাকায়। উনাদের সাথে থাকছি এবং আমার মামা-মামি, আমার মামাতো ভাইয়েরা প্রচন্ড সাপোর্ট দিছে আমাকে। হুম, হুম। মানে উনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ সবসময় যে প্রচন্ড যে ঢাকা শহরে থাকার জন্য একটা স্ট্রাগল করতে হয় যে কঠিন। তো সেই সময়টা আমার শুরুতে ছিল না। যার কারণে আমি আরেকটা মানসিকভাবে মানে একটা কি বলে শান্তিতে যে না, আপনার থাকার ওই থাকার জায়গা নিয়ে প্রবলেমটা থাকার ছিল না? জায়গা নিয়ে, এটা খাওয়ার মানসিক জায়গাটা প্রশান্তি এটা ছিল। খুবই ইয়ে ছিল। ওই জায়গাটার প্রশান্তি ছিল। হুম, তো হুম। ওইটা আমার জন্য খুবই মানে ব্লেসিং ছিল। ব্লেসিং ছিল। খুবই ইয়া ছিল আরকি। এটা আশীর্বাদও বলা যায়। তো ওইটা তো ছিল। তারপরও যে উনারা তো আর সবসময় আমার পরিবারকে, আমার মাকে বা আমার বোনকে তো ওই একটা কষ্ট তো ছিল। হুম, হুম। ওইটার জন্য তো আমার অনেক কিছু করতে হইছে। কি, অনেক কি, অনেক কি চাকরি করতে হয়েছে এটা শুনি অনেক একটু? চাকরি করতে হয়েছে যেমন ডেলিভারির চাকরি করতে হয়েছে, ফার্মেসিতে জব করছি। আ এর পাশাপাশি থিয়েটারটা চালিয়ে গেছি আরকি এবং পড়াশোনার যে চালানোটা আচ্ছা, মানে আপনি যখন কিশোরগঞ্জ থেকে ঢাকায় আসলেন ১ম এ, তখন এসে ঢাকায় এসে আপনাকে ফার্মেসিতে চাকরি করতে হয়েছে। হুম, হুম। ডেলিভারি কাজ করতে হয়েছে। সেটা কত সালে কিভাবে কতদিন করেছেন একটু শুনি আমরা ডিটেইলসে। এটা আমি কত ১৭-১৮ সন থেকে হুম, এরপরে আবার করোনার পরে এসেও আবার করছি মাঝখানে অনেকদিন। আচ্ছা। মানে করোনার পরে যখন ঢাকা ঢুকছি তখন তো আমার সবচেয়ে বড় স্ট্রাগল। তখন আমার থাকার জায়গাটা ছিল না। তখন আরেক বড় ভাই ছিল। উনার কাছে কৃতজ্ঞ সোহেল আহমেদ ভাই। আ উনার সাথে উনার মেসে উনি একটা রুম নিয়ে আ উনার সাথে উনার সাথে আমি আরেকটা রুমে একসাথে ২ জন। উনি আমাকে বলছে আমি বলছি, "ভাই আমার তো একটু ১ম এ একটু ইয়া করতে হবে, সাপোর্ট দিতে হবে যে আমি থাকার জন্য।" তো ওই লোকটা সাপোর্ট দিছে। আমি আমার মতো করে ইনকাম করে ভাড়া দিচ্ছে কিন্তু তখনও কি আপনি ডেলিভারি বয়ে কাজ হ্যাঁ, করেন? হ্যাঁ, তখনই সেই করোনার পরে যখন আচ্ছা। করোনার পরে হলো সবচেয়ে বড় স্ট্রাগল যে হুম, হুম, হুম। কারণ তখন তো নিজের ইনকামও করতে হবে, বাড়িতেও দিতে হবে এবং অনেকগুলো ঋণ ছিল করোনার পরে ঢাকা ঢোকার সময়। তো ঋণ এবং থাকা, নিজের খাওয়ার ব্যবস্থা সবকিছু আরো বড় স্ট্রাগল যেটা আমি ১ম ঢুকে করি নাই। কারণ ১ম ঢুকে আমার খাওয়ার কোনো টেনশন করতে হয়নি। মানে আমি বাসায় মামা-মামি ঢুকলে ছিল, হ্যাঁ। হ্যাঁ, খাবার সবসময় রেডি ছিল, রান্না ছিল সবকিছু। থাকার কোনো ঝামেলা ছিল না। কিন্তু যখন করোনার পরে ঢুকছি তখন কিন্তু আমার নিজের টেনশন সব যে এক আমার থাকার খরচ বের করতে হবে এবং বাড়িতে মা বা ঋণ যে কিস্তি ওই টাকাগুলো দিতে হবে। একটা চাপ। এরপরে নিজের যে স্বপ্নের চাপটা যে আমি তো অভিনেতা হতে চাই এবং আমি অভিনয়টা করে যেতে চাই। এজন্যই তো সবকিছু ছেড়ে দিছি। হুম, হুম।
মানে সবকিছু প্রেশার তখন হ্যাঁ, একত্রে কারণ হয়ে আমি যদি গিয়েছিল। ওইটা না চাইতাম, আমি 13 সনে আমি অটোমোবাইলের ছাত্র। অটোমোবাইল এসএসসি পরীক্ষা শেষ করছি, কারণ আমি 9 থেকে আমার টেকনিক্যালে পড়ার কি। তো আমি হাতে কলমে থেকে পড়াশোনার থেকে আমি কাজে খুবই দক্ষ ছিলাম আর কি। আচ্ছা, আপনি কোথায় পড়েছেন? কিশোরগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে আচ্ছা, ওখান থেকে আপনি কি পড়েছেন? অটোমোবাইলস, মানে ডিপ্লোমা করেছেন? না ডিপ্লোমা না, আমরা হলো অটোমোবাইল ভোকেশনাল, যেটা 9 থেকে ইন্টার পর্যন্ত ওখানে ডিপ্লোমা করার ইচ্ছা ছিল, আচ্ছা, করিনি। কিন্তু ভোকেশনাল আপনি পড়েছেন। এসএসসি দেওয়ার পরে আমাকে আমার এক বড় ভাই ছিল চমন ভাই, উনি কোরিয়ান ভাষা শেখায়, এখনো শেখায়। উনি বলছিল তোমাকে আমি কোরিয়াতে পাঠায় দিই, শুধু জাস্ট পরীক্ষা দিয়ে রিটার্নে ঠিকলেই তুমি চলে যেতে পারো। যেতে 2.5 লাখ টাকা স্যালারি শুরুতে আমার, হুম হুম। কারণ অটোমোবাইলের যাদের তাদের একটা অগ্রাধিকার ছিল ওদের। ওইটা কি লটারি ছিল কোরিয়ার? না লটারি না, তখন আচ্ছা লটারি সিস্টেম ছিল, তখন শুধু পরীক্ষা দিয়ে এলাও হইলেই হইতো। এখন আচ্ছা লটারি সিস্টেম, আচ্ছা এখন পরীক্ষা দিবা তারপর আবার লটারি। ওই সময়টা লটারি ছিল না, 13 সনের লটারি আচ্ছা সিস্টেম আচ্ছা। ছিল না, হুম হুম। তো তখন বেশি সুবিধা ছিল আর আচ্ছা, কি। তো আপনি অটোমোবাইলে হচ্ছে ওখান থেকে মানে ভোকেশনাল আপনি পড়লেন, হুম হুম। ইন্টারমিডিয়েট কমপ্লিট করলেন, হ্যাঁ হ্যাঁ। তারপরে তারপরে এই যে আমি অভিনয়ের জন্য কিশোরগঞ্জ ছেড়ে দিলাম। ঢাকা চলে হ্যাঁ, আসলেন। মাঝখানে কবি নজরুলের যে ত্রিশাল কবি নজরুল ইউনিভার্সিটি, ওইটাতে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজে পরীক্ষা দিছিলাম, ওইটাতে হয় নাই। তারপরে কারণ আমার ইচ্ছা ছিল সবচেয়ে বড় আসলে কপালে, হুম হুম হুম। যে তুমি ওখানে থাকলে কিছু করতে পারবে কিনা শিওর না, ঢাকা আসতে হবে। আমার ইচ্ছাটা ছিল ঢাকা, তারপরে ঢাকাতে চলে আসছি। ঢাকা কলেজে বাংলা বিভাগে অনার্সের ফর্ম কাটি, এইটা আবার ক্যান্সেল করে দিয়েছে। আমার এক বড় ভাই বলছে তুমি এই অভিনয়টা করছো, তোমার দরকার নাই অনার্স করার। আমি এই জন্য ওইটা ক্যান্সেল করে দিয়ে তারপরে আবার কবি নজরুলের ডিগ্রিতে ভর্তি হলাম। কবি নজরুল কি এই যে সদরঘাট যে কবি সদরঘাট, নজরুল হ্যাঁ, কলেজ, সরকারি ডিগ্রিতে। কলেজ, আচ্ছা হ্যাঁ। আচ্ছা। হুম, হুম। ওইখানে মানে আমার হলো অভিনয়টা করতে হবে। মানে আপনার কাছে সার্টিফিকেট পড়াশোনা ডাজেন্ট ম্যাটার? আমারও সার্টিফিকেট, একটা গ্রাজুয়েশন তো অবশ্যই প্রয়োজন, সেজন্য তো আচ্ছা গ্রাজুয়েশনটা করার জন্য। কিন্তু আমার ভেতরের লক্ষ্য হলো আমি তো চাকরি করব না। আমার কথা হলো আমরা আমরা আসলে সবচেয়ে সমস্যা কি জানেন, আমাদের দেশে আমাদের মা বাবা সবাই যে চিন্তায় থাকে যে পড়াশোনাটা করে চাকরির জন্য, কিন্তু শিক্ষিত হওয়ার জন্য বা জ্ঞান অর্জন করার জন্য পড়াশোনাটা করায় না। রাইট। যে তুমি পড়াশোনাটা করো, এরপরে তোমার যেটা তোমার বিজনেস করতে হলে তুমি বিজনেস করো, বা তোমার কৃষিকাজ করতে ইচ্ছা হলে কৃষিকাজ করো। এখন আমি যদি ধরেন অভিনেতা না হতাম, আমি যদি কৃষিকাজে ফিরে যাই, আমি একটা সরকারি চাকরিজীবী থেকে অনেক ভালো ইনকাম করতে পারবো এবং অনেক স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে পারবো। কৃষিকাজ করেছেন কখনো? হ্যাঁ, কি কি করেছেন? কৃষিকাজ আমি যে মোটামুটি প্রায় সবই, যেমন আমার দাদা ভাইয়েরা ছিল ওনাদের সাথে জমিতে চাষ করা, মই দেওয়া থেকে শুরু করে ধান লাগানো, আরো অনেক কিছু, মানে বাহ, মোটামুটি আপনি তো সবই অনেক পারি। গুণে গুণান্বিত। মোটামুটি সবই পারি। তো ওই জায়গা থেকে বললাম যে তখন কিন্তু আমি আরো স্বাচ্ছন্দ্য, কারণ আমরা আসলে নিজের অস্তিত্বকে ভুলে যাই হুম, রাইট। এবং নিজের যে বাপ মার যে কর্মটা, ওইটাকে আমরা হুম ঘৃণা করি। মানে একটু কিসে শিক্ষিত হওয়ার পর আমরা যে বাপ মা এটা করছে, এটা আমি কিভাবে সমাজে পরিচিত হবো? আমি তো এখন একটা শিক্ষায়, মানে একটা বড় শিক্ষা, একটা ডিগ্রি অর্জন করে ফেলছি। রাইট। তো তারপর আপনি করোনার পরে কিশোরগঞ্জ থেকে ঢাকায় আসলেন, তখন আপনি তখন ডিগ্রিতে ভর্তি হলেন। হুম হুম। ভর্তি হওয়ার পরে হচ্ছে থিয়েটার করছেন, পাশাপাশি হচ্ছে ডেলিভারি বয় হিসেবে কাজ হ্যাঁ, করছেন। সো মানে ওই সময়টা আসলে কেমন ছিল? ওই আপনি সময়টা খুবই স্ট্রাগল, কারণ আমার প্রতি মাসে 12,000 টাকা ঋণ, মানে কিস্তি কাইন্ড অফ। কিস্তি প্রতি আচ্ছা। মাসে দিতে হুম দিতে হুম। হবে। এরপর নিজের থাকা, এর মাঝখানে আমার আমার হারায় গেছে একটা পার্সেল, 17,000 টাকা। এরপর 3 মাস আমাকে বেতন দেয় নাই। এই স্ট্রাগল নিয়ে আমার চলতে হয়েছে ঢাকা শহরে। মানে আমার তখন মনে হয় যে আকাশ ভেঙে পড়ে যায়, মানুষ তো পিছিয়ে যায়। আমি শুধু ভেতরে একটা জেদে করছি, আমি পিছাবো না, আমার যত কষ্টই হোক। আমি এই স্বপ্নটা, আমার যে ইচ্ছাটা, কারণ আমার লক্ষ্য একটাই ছিল, আমি অভিনেতা হব, আমি অভিনয়টা করতে চাই। আমার লক্ষ্যটা ঠিক রাখছি। আমার জীবনে অনেক ক্রাইসিস এবং আমার জীবনে অনেক মানুষ আমাকে, মানে আমি ভালো মানুষের আহ সম্মুখীন হয়েছি প্রচুর, এবং আমাকে অনেক মানুষ সহযোগিতা করছে এবং তাদের সহযোগিতা আজকে আমি এই পর্যন্ত আসছে। আমি একা আসলে কি বলবো, আমার ইচ্ছাটা ছিল, আমার পরিশ্রমটা ছিল, তারপরেও যে মানুষ থাকে না, যখন ঠেকে যায়, ঠেকে যাওয়ার পরে একটা ধাক্কা লাগে, কিছু মানুষের সহযোগিতা লাগে, সেটা আর্থিকভাবে হোক, সেটা মানসিকভাবে হোক, সেটা মানে ভালোবাসা হোক, সেই মানুষগুলো আমি পাইছি। যার কারণে আমি আসলে আমি সত্যি যেমন আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ এবং সেই মানুষগুলোর কাছে কৃতজ্ঞ, যারা আমার বিপদে সবসময় মানে তাদের এত এত মানুষ আমার সহযোগিতা করছে, সবার নাম বলে আমি শেষ করতে পারবো না। তো কোনো ছোট্ট ঘটনা আপনার এই মুহূর্তে মনে পড়ে যেটা আপনার জীবনে সবথেকে বেশি স্মরণীয় হয়ে থাকবে? যেটা আপনার জীবনে সবথেকে বেশি কষ্টের ছিল কিংবা আপনি কখনো
এমন কোনো ঘটনার প্রেক্ষিতে কেঁদেছেন, এরকম কখনো ঘটেছে বা হয়েছে আপনার সাথে? না, যদি বলি যে আমার ডেলিভারি যখন পার্সেলটা আছে, মানে এটা একটা, এবং যখন আমি কারো কাছে টাকা ধার পাচ্ছিলাম না, সুদের উপর টাকা নিতে হয়েছে, এই জিনিসগুলো আমাকে সবচেয়ে বেশি কাঁদাইছে। এবং জিনিসটা আসলে কি জানেন, যে এখন পৃথিবীটা হয়ে গেছে খুবই অদ্ভুত, এবং ভালো মানুষের মূল্যায়ন খুবই কম হয়, ভালো টাকার মূল্যায়ন হয়। তো এই কষ্টটা আমাকে সবচেয়ে বেশি দিয়েছে। টাকাই তো তো আমার কথা হলো, আমি ভালো মানুষ হয়ে থাকার চেষ্টা করব এবং টাকাও কামানোর চেষ্টা করব, রাইট। যেন মানুষের পাশে থাকতে পারি, বা মানুষের হয়ে মানুষের জন্য করতে পারি, এবং রাইট। খুব সহজভাবে থাকতে চাই। কিন্তু আসলে আমাদের সহজভাবে থাকা খুব কঠিন। যারা শিল্পী, মানে তারা সহজভাবে থাকলে মানুষ ভাবে যে এরকম ভাবে চলে গেল। মানে আমরা শো আপ পছন্দ করি, কিন্তু আমার কাছে শো আপের থেকে আমি মনে হয় যে আমি মানবিক সাধারণভাবে মানুষ কিনা, সাধারণভাবে বাঁচাটাই বেশি ইম্পর্টেন্ট মনে করেন? মানবিক মানুষ কিনা, হুম, হুম। বা আমার ভেতরে মানুষের জন্য ভালোবাসা আছে কিনা, এইটাই আমার কাছে সবচেয়ে বড় বিষয় মনে হয়। কিন্তু আপনি তো ইতিমধ্যে অনেকগুলো চরিত্র অভিনয় করেছেন। বিশেষ করে মাই সেলফ অ্যালেন স্বপনের সেই ছেলের চরিত্রটা, মানে স্বপনের ছেলের চরিত্রটা। এছাড়া আরো অনেকগুলো চরিত্র আপনি করেছেন। কোন চরিত্রটা আপনাকে সবথেকে বেশি দর্শকদের মধ্যে গ্রহণযোগ্যতা তৈরি করে দিয়েছে? মানে যদি বলি যে গ্রহণযোগ্যতা, সেটা বলবো যে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা হলো ভিকি ভাইয়ের পুনর্জন্ম কামাল চরিত্রটা। হুম, হুম, হুম। মানে এটা নিশো ভাইয়ের সাথে। আফরান নিশো ভাইয়ের সাথে, মেজবিনের সাথে, হুম, মেজবিন আপুর সাথে, মানে ওনাদের কাছে কৃতজ্ঞ, ওনারা সেই সহযোগিতাটা আমাকে করছে, এবং ভিকি ভাইয়ের কাছে কৃতজ্ঞ। ভিকি ভাই চমৎকার ভাবে আমাকে, মানে উনি চাইছে যে তুমি আমার ওই গল্পের একটা মাস্টার মাইন্ড, তুমি ওইভাবে চরিত্রটাকে হুম, ধারণ করে হুম। আমাকে একটু উপহার দাও, আমাকে কামাল চরিত্রটা উপহার তার দাও। মানে হচ্ছে আপনাকে পুনর্জন্মটা আপনাকে সবথেকে বেশি মাইলেজ দিয়েছে হুম, এখন হুম, হুম। পর্যন্ত। এরপরে তো অ্যালেন স্বপন ছিল, এই অ্যালেন হুম, স্বপনের যে হুম। জাদু চরিত্রটা, ওইটা রাইট। মানে প্রতিটা কাজে আমার প্রতিটা এক একটা দর্শক লেভেল ধরেছে আর কি, মানে ভিন্ন ভিন্ন দর্শকের কাছে পৌঁছায় দেওয়ার জন্য কাজ করছে। কিন্তু আমি যদি বলি যে একদম লোয়ার লোয়ার লেভেল দর্শক থেকে শুরু করে হাই হাই লেভেল দর্শক, সেটা পুনর্জন্ম। ওকে। সিন্টু, আপনি এখন পর্যন্ত কি একদম নায়ক চরিত্রে অভিনয় করেছেন? যেখানে আমরা মানে তথাকথিত নায়ক যেটাকে বুঝি আসলে। এরকম চরিত্রে অভিনয় করেছেন? এইগুলো যে কিছু, যে আপনারা যদি বলি যে যে ইউটিউব ইউটিউব, নাটক বা হ্যাঁ, শর্ট নাটক, ফিল্ম। এরকম কয়েকটা কাজে। আপনার রিসেন্ট একটা মিউজিক ভিডিও দেখলাম যেখানে আপনি নায়ক চরিত্রে অভিনয় করেছেন। হ্যাঁ, হ্যাঁ, আপনার বিপরীতে মার্শিয়া শাওন, এবং সেই মিউজিক ভিডিওর গানটি হচ্ছে ঈশানের গান। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো কেমন লাগে আসলে নায়ক হিসেবে কাজ করতে? আসলে আমি নায়ক হিসেবে বলতে কি, আমি চরিত্রটাকে প্লে করতে চাই, সেটা হোক প্রধান চরিত্র, হুম, হুম। মানে গল্পের প্রয়োজন তো, এবং প্রধান চরিত্রে কাজ করলে তো আরেকটা চ্যালেঞ্জ থাকে, এবং খুবই ভালো লাগা কাজ করে। ওকে। কিন্তু আমরা তো জানি মানে বা আমরা দেখি সাধারণত, মানে সাধারণত বিশেষত আমাদের দেশে বা আমরা যদি পার্শ্ববর্তী দেশেও তাকাই, সেক্ষেত্রে নায়ক শব্দটাকে একটু অন্যভাবে দেখা হয়। নায়ক মানে একটু সুদর্শন হবে, হ্যাঁ, হ্যাঁ, নায়ক হ্যাঁ। মানে একটু লম্বা হবে, একটু বডি ফিটনেস থাকবে, কিউট হবে। তো সেই জায়গা থেকে তো মানে ধরেন আপনার কাছে কখনো এরকম কোনো অফার এসেছে যেটার ধরেন আপনার আপনার ফিজিক্সের জন্য কখনো মানে আপনাকে সেই চরিত্রটা দেওয়া হয়নি, এরকম কখনো হয়েছে? না, ওইভাবে এখন পর্যন্ত ওই রকম হয়নি, যেটা আসলে নায়ক যদি যেটা বুঝি। তো আমার কাছে আমি মনে করি যে আমরা প্রতিটা মানুষের নায়ক, আমরা প্রতিটা মানুষেরই নায়িকা। কেন, যারা আসলে জীবন যুদ্ধটা করে তারা সব সময় নায়ক। তো আমরা পর্দার জন্য, আমরা অভিনয়ের জন্য, দেখতে সুন্দরের জন্য পর্দায় শুধু একটা ক্যাটাগরি নায়ককে দেখাইতে চাই। সুন্দর, হুম, সুন্দর, সুন্দর। আমরা সুন্দরের প্রহরী, মানে পূজারী সবাই। তো দিন শেষে হতো, যে বাবাটা যুদ্ধ করে, পরিবারের জন্য যুদ্ধ করে, সে কালো, হুম। সে সুন্দর, সে ধলা, সব আছে, সে রাইট, পঙ্গু, তো রাইট। সে তো হিরো তার পরিবারে। হুম, সুন্দর বলেছেন। তো আমি চরিত্রের প্রয়োজনে হিরো হতে চাই। গুড। খুবই ভালো, খুবই ভালো লাগছে কথাটা আপনার। সিন্টু, একটু মানে সম্প্রতি আপনার সাথে একটা দুর্ঘটনা ঘটেছে আমরা দেখেছি নিউজে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে। আপনার বাসায় ডাকাতি কিংবা ছিনতাই যেটাই বলি না কেন, আপনার কিছু মূল্যবান জিনিসও নিয়ে যাওয়া হয়েছে। আমি একটু এই ব্যাপারটা একটু বিস্তারিত জানতে চাই আসলে কি ঘটেছিল সেদিন আপনার সাথে? আসলে এটা অদ্ভুত একটা ঘটনা ঘটে গেছে আর কি আমার জীবনে। আমি একটা, মানে অদ্ভুতভাবে আমি এটার শিকার হয়ে গেছি আর কি। হুম, আহ, আমি যে বাসাটা ভাড়া নিয়েছিলাম, ওইটা হলো আমার যে পাশের, ধরেন
এখন এমন হবে ত্রিভুজ আকার একটা চক্রের মধ্যে পড়ে যাওয়া আর কি। হুম হুম এটা হয়েছিল আর কি, ধরেন আমি আপনার কাছ থেকে ভাড়া নিছি বাসাটা, তো আমি যে বাসায় থাকি এটার অরিজিনাল ফ্ল্যাট মালিক যে আরেকজন, আমি সেটা জানতাম না। আচ্ছা তো আমি আপনার কাছ থেকে ভাড়া নিছি, এবং আপনার আর অরিজিনাল ফ্ল্যাট মালিকের সাথে, আপনি হলো পাশের বিল্ডিং এর মালিক, আপনার আর অরিজিনাল ফ্ল্যাট মালিকের সাথে আমি যে বাসায় থাকি ওনার সাথে আপনাদের দুইজনের দ্বন্দ্ব ছিল আর কি। হুম আপনার দুইজনের একটা মানে আর্থিক দ্বন্দ্ব ছিল, হুম হুম সেটা তো আমি মানে জানি। দেনা পাওনা ছিল আর হ্যাঁ, কি। দেনা পাওনা ছিল কোনোভাবেই, হুম এবং এই অরিজিনাল ফ্ল্যাট মালিকের নামে ওই আপনি মামলাও দিয়ে রাখছেন। তো ওই জায়গা থেকে ওই অরিজিনাল ফ্ল্যাট মালিক হলো টুলেট টাঙাইছে আর কি, বাসা ভাড়া দেওয়া হবে। তো ওই লোকের কাছ থেকে একজন ভাড়া নিছে, এবং সে লোকটা হলো আপনার এই লোক ছিল, কিন্তু অরিজিনাল ফ্ল্যাট মালিক জানে না যে ওটা আপনার লোক। হুম হুম ওখান থেকে আহ, উনি ভাড়া দেওয়ার পরে ওই লোকে আর উঠে নাই। আমি আপনাদের কাছ থেকে ভাড়া নিছি, ওনারা আবার আমার কাছে ভাড়া দিছে, আমি আবার নিছি। নেওয়ার পরে ওই লোকে আর উঠে নাই, ওই লোকে উঠে নাই, এবং আমি তো ভাড়া দিচ্ছি যে আপনাদের কাছে। এটা হুম। কিন্তু আমি জানি আপনারা মালিক। মানে হচ্ছে আপনি যার কাছ থেকে ফ্ল্যাটটা নিয়েছেন তার সাথে অরিজিনাল যে ফ্ল্যাট মালিক তার একটা দ্বন্দ্ব ছিল হ্যাঁ, আর কি। এবং উনি ওনার লোক দিয়া ওনার কাছ থেকে ভাড়া নেওয়া হয়েছে। আচ্ছা নেওয়ানোর পরে উনি যখন এই টাকা পয়সা ওনার কাছে দেওয়া হয়তো, এরপরে উনি আবার পরিচয় দিচ্ছে আমি ওনার ছোট ভাই উঠছি, ওনার পরিবার নিয়ে উঠতে পারেন। অরিজিনাল ফ্ল্যাট মালিকরে বলছে যে ওনার আমার ছোট ভাই মানে আমি উঠছে। একটু ক্লিয়ার হই ব্যাপারটা হচ্ছে আপনি যে বাসাটা ভাড়া নিয়েছেন সেটার যে মালিক তার কাছ থেকে অন্য একজন ব্যক্তি নিজে থাকার জন্য ভাড়া নেওয়ার কথা বলে সে না উঠে আপনাকে ভাড়া দিয়েছে, হুম, হুম। রাইট? তাই না? তো এবং সে যে লোকটা নিচ্ছে সেটা হলো ওই যে যে যার সাথে দ্বন্দ্ব, পাশের বিল্ডিং এর ফ্ল্যাট মালিক, ওনার লোক। আচ্ছা ওনারা প্ল্যান করে এটা নেওয়া হয়েছে আর কি। হুম পরে পরে যখন এই ঘটনা, তারপরে আমি মাঝখানে আমার ঘটনা ঘটার পরে আমি পুরো বিস্তারিত জানতে পারছি। আমি শুটে ছিলাম, এসে দেখি যে আমার বাসার এই অবস্থা, এবং আমি ফোন দিলাম তাদেরকে যে আপনি আমার জানান, বলে যে তুমি কাজে ছিলে এই জন্য আমি তোমার ডিস্টার্ব করার জন্য জানাই নাই। আমি বলছি, আমার বাসায় সবকিছু নিয়ে গেছে আর আপনি আমাকে জানাবেন না, আমি শুটে বা আমি কাজে ছিলাম বিদায়। কি কি নিয়েছে আপনার বাসা থেকে, কি কি ক্ষতি হয়েছে এই যে আপনার? আমার হার্ড ড্রাইভ ছিল, যেটা সিনেমা ফুটেজ ছিল ফাইনাল, তারপরে আরো অনেক আমার অ্যাওয়ার্ডটা যেটা ছিল, আহ, টাকা পয়সা ছিল? টাকা পয়সা ছিল না, আরো অনেক যে জিনিসপত্র ছিল, মানে মূল্যবান জিনিসপত্র ছিল। সবকিছু নিয়ে তো গেছে। আপনি সে সময় সম্ভবত এনসিপির নামটা হচ্ছে আপনি ও ও, এটা হলো এনসিপির যে বিষয়টা, ওখানে হলো এনসিপির যে ব্যানার, এই যে আমার লুট করার পরে এনসিপির ব্যানারটা সেখানে রেখে গেছে, আচ্ছা যে ওদের কার্যালয় বানাবে, আমার দারোয়ানের ভাষ্য মতে হুম হুম বলছে ওদের কার্যালয় বানাবে। আচ্ছা তো ওইটার সাথে যে আমার পাশের ফ্ল্যাট মালিক যার কাছে আমি ভাড়া নিয়েছিলাম, উনি আবার ওখানকার এই এনসিপির সাধারণ সম্পাদক উচিত ছিল, তো উনি বুঝে ওইটা পাঠাইছে। আচ্ছা তো এই জায়গা থেকে ধরেন মূলত ওদের প্ল্যান যেটাই ছিল যে ওর কাছ থেকে, যে অরিজিনাল ফ্ল্যাট মালিকের কাছ থেকে টাকা পাবে। একটা ঘটনা ঘটায় যে ধরেন যে আমার বাসা থেকে লুটপাট করাইছে অরিজিনাল ফ্ল্যাট মালিকের লোকজন, হুম 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 তো জিনিসটা গেছে আমার, তো ওরা তো জানে না এই জিনিসটা এইভাবে ছড়ায়া যাবে। এনসিপির যারা নেতৃত্ব স্থানীয় আছে তাদের সাথে কি আপনি যোগাযোগ করেছেন? না, মাঝখানে তো আমি লাইভে ছিলাম যে নাহিদের সাথে সরাসরি কথা বলার জন্য, যে নির্বাচনের আগে হুম, রাস্তার মধ্যে, কারণ আমি রুমের ভেতরে গিয়ে কি কথা বলবো। আচ্ছা, যেটা কথা হলো দর্শক জানুক যে আমি আসলে, আমি না হলে আমাকে ভাববে যে আমি এটা আমি ঘটাই যে তাদের সাথে ইয়া করে, এখন আমি একটা জায়গা নিয়ে আমার একটা টাকা অবস্থা, পয়সা নিয়ে আমি চলে গেছি, কিন্তু আমি আমার জায়গায় ক্লিয়ার। মানে একটা রুমের ভিতরে অনেক কিছু ঘটে যায়, আপনাকে মায়েরও দিতে পারতে। হুম, হুম। আপনি যখন তার এরিয়াতে যাবেন, তার বিরুদ্ধে কথা বলতে, তখন ওটা কি আপনি যে এলাকায় থাকেন ওটা কি নাহিদ ইসলামের এলাকা? হুম 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 আচ্ছা, পরে তারা আপনাদের সাথে কোনো যোগাযোগ করে নাই? না, পরে আর কোনো যোগাযোগ করেনি। আমি থানাতে যখন মামলা করতেছি, থানা থেকে মামলা নেওয়া হয় নাই। অনেক থানায় ঝামেলা। মামলা নেয়নি? না কেন? না না। নিবে না, যে আমি বলতেছে যে অজ্ঞাতনামা মামলা দিতে, আমি আমার যাদের কাছ থেকে ভাড়া নিছি তাদের নামে দিতে চাচ্ছি। তারা বলতেছে তারা যে নিছে এটার প্রমাণ কি, আমি বলছি, সেই প্রমাণ তো আমি দিব না, এটা তো আপনাদের বের করার দায়িত্ব। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার আসলে। হুম হুম তো তাতে আপনার মানে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে, যেহেতু সিনেমার ফুটেজ ছিল সেখানে? এই সবকিছু মিলে 50 50 লাখ? হুম। বা অনেকটা। সিনেমার প্রডিউসার কি আপনি নিজে ছিলেন নাকি? না না, আমরা কয়েকজন সবকিছু মিলিয়ে আর কি, যে আমার এক বড় ভাই আরো অনেকে ছিল, সব মানে অনেক কম্বাইন্ড একটা
যেমন আর্টিস্ট যারা ছিল সবাই একটা ইনভেস্টিং এ সবাই কন্ট্রিবিউট করেছে। ওকে, কিন্তু আমরা অনেক ভারী ভারী কথা বললাম, আমরা একটু মানে হালকা হওয়ার চেষ্টা করি, একটু হালকা কথা বলি। আহ, আপনার রিলেশনশিপ স্ট্যাটাস কি এই মুহূর্তে? আমার কোনো রিলেশনশিপ নেই। কেন? নেই, এর তো কোনো উত্তর নেই। আমি ভালো থাকতে পছন্দ করি যেভাবে। না, আমি কেন বললাম এই কারণে যে ধারণা থাকে না যে যারা একটু পরিচিত মুখ বা ভালো কাজ করে একটু সেলিব্রিটি হয়, কিংবা যাদের একটা ভালো অবস্থান তৈরি হয়, তাদের পেছনে তো অনেক মেয়েরা মানে পড়ে থাকে শুনি আমরা, মানে আমি শুনেছি, আমি জানি না আসলে সত্যি কিনা, শুনেছি আর কি। তো সেক্ষেত্রে তো সিন্টুর তো এখন ভালো অবস্থায় আছে, সেক্ষেত্রে কি কোনো মেয়ে তাকে প্রেমের প্রস্তাব দেয় না? ধরেন দেয় না, আমি তো আর ওই কিছুই না। আর আমি আমার মতো থাকতে চাই, এবং আমার একটা ফিলোসফি আছে। আমি সেই ফিলোসফিতে যদি কারোর সাথে না মিলে আমি সহজে এগোতে চাই না আর কি। আচ্ছা, কি ফিলোসফি আপনার? ওইটা বলা খুবই দুষ্কর, কারণ দিন শেষে এখন যে সময়, সে সময় প্রতিটা মেয়ের চাহিদা আছে, এবং সবাই চাহিদা সম্পূর্ণ, এবং তার একটা চাহিদা। এবং এখনকার প্রায় বেশিরভাগ মানুষের, শুধু মেয়ে না, একটা পুরুষেরও আমরা হলো ওভার চাহিদা, যেটা থাকে তার থেকে ওভার চাই, আচ্ছা। তাই না? তো ওইটা একটা মানসিক চাপ সৃষ্টি করে। তো সেই চাপটা আমি অভিনয় করতে চাচ্ছি। তখন আমি যদি সেই ওভার চাপটা আমার ভেতরে পড়ে, তখন আমার কাজে হ্যাম্পার হয়, হ্যাম্পার হয়। যে কারণে আপনি প্রেম করেন না। আচ্ছা, জীবনে প্রেম করেছেন কোনো কোনো সময়? পড়েছি একটা। সেটা কত বছর আগে? বেশি দিন না, 1.5-2 বছর আগে। কতদিনের প্রেম ছিল? ছিল ভালোই। বিয়ে শাদী কবে করছেন? 1-1.5 বছর। ভাবতেছি, দেখা যাক, যদি মনের মতো কেউ হয়ে যায়, করে ফেলবো। আপনার মনের মতো হওয়ার জন্য আসলে কি কি ক্রাইটেরিয়া থাকা উচিত? কোনো ক্রাইটেরিয়া না, একজন মানবিক মানুষ দরকার, যার ভিতরে মানুষকে ভালোবাসতে হবে, যে মানুষটাকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, শুধু আমাকে না। এটা তো অনেক হাই থটের কথা। আমার অতটুকু আর কিছুই না। ওকে, আপনি তো এখন স্টার, আপনার কাজ মানুষ পছন্দ করে, আপনাকে নিয়ে পত্রপত্রিকায় লেখালেখি হয়, মানুষ ইন্টারভিউ করে, সোশ্যাল মিডিয়াতে আপনাকে নিয়ে লেখালেখি হয়। আপনার যারা গ্রামের বন্ধু বান্ধব আছে বা যাদের সাথে স্কুলে পড়েছেন, গ্রামে গেলে ওরা আসলে আপনাকে কিভাবে দেখে? না, তারা খুবই আগেও পছন্দ করতো, সবকিছু মিলে এখনো খুবই পছন্দ করে, এবং তারা খুবই মানে গর্বিত যে না, আমাদের আমাদের বন্ধু, সন্তান, আমাদের ছেলে। আমাদের ভাই, আমাদের কাছের মানুষ। এটা আসলে সবারই। এবার আমিও আমার যদি কোনো কাছের মানুষকে এরকম একটা অবস্থানে দেখি, আমারও তো ভালো লাগে, এবং সেটা বলতে আমারও আনন্দ হয়। হুম, আপনি যখন গ্রামে ছিলেন, যেহেতু আপনি একটা লম্বা সময় গ্রামে বড় হয়েছেন, আপনার জন্ম বেড়ে ওঠা গ্রামে, গ্রামের ছেলেমেয়েরা একটু দুরন্ত হয় আমরা শুনি। আপনার ছোটবেলার একটু দুরন্তপনা শুনতে চাই আমি কখনো। আমি প্রচন্ড বান্দর ছিলাম। আচ্ছা। গাছগাছালিতে এমন কোন গাছ নাই যে আমার উঠা হতো না। হুম। মাছ ধরতে প্রচন্ড পছন্দ করতাম। আমি প্রচন্ড মাছ ধরেছি, নদীতে, বড়শি দিয়ে, সবকিছু মিলে, সেচে, খাল সেচে, সবকিছু মিলে অনেক মাছ ধরেছি। কখনো কারো গাছ থেকে চুরি করে কিছু খেয়েছেন? প্রচুর, রাতের বেলা একটু প্রচুর। গল্প শুনি। একবার আমরা কয়েকজন মিলে, মানে একটা কাঁঠাল নিয়ে, এত বড় কাঁঠাল ছিল, এত বড় একটা কাঁঠাল ছিল, চুরি করে একতলায় উঠতে হবে, ছাদে বেয়ে উঠতে হবে, গেট টেট সব লাগানো, আচ্ছা, পরে ওইটা নিয়ে বেয়ে উঠতে হয়েছে। এইরকম অনেক। একবার আম চুরি করতে গিয়ে দৌড়ানি খাইছি। ধরা পড়েননি কখনো? পরে ড্রেন ছিল শুকনা, ড্রেনের মধ্যে শুয়ে পড়ছি সবাই। দিনের বেলায়? না, রাতের বেলা। রাতের বেলা? আচ্ছা, রাতের বেলা, ওকে। দিনের বেলা না, রাতের বেলা। বেশিরভাগ রাতের বেলায় চুরি করছি, এবং বৃষ্টি হইলে তো হইছেই, চুরি করতে বেরিয়ে যেত? চুরি করতে বের হয়ে যেত। সেই আচ্ছা, সাথে মাছ মাছ ধরে রান্না করে খাওয়া, সবকিছু মিলে বিন্দাস একটা লাইফ ছিল। লাইফ ছিল। মিস করেন ওই লাইফটা? হ্যাঁ, সেটা তো অবশ্যই। কারণ সবাই সবার অতীতে ফিরে যেতে চাই, কারণ আমরা অতীতকে এত পরিমাণ, অতীতের কথা মনে হইলে আমরা আসতে না আহ একদম শিশু হয়ে যাই। রাইট। মানে ভবিষ্যতের চিন্তা আর করতে ইচ্ছা করে না।
সেটাই। সিন্টু, আগামীতে নিজেকে আসলে কোথায় দেখতে চান? আগামীতে প্রথমে ভালো মানুষ হওয়ার চেষ্টা করতেছি এবং নিজের যত ঝামেলা আছে ঝামেলা থেকে মুক্তি পেয়ে নিজের মতো করে বাঁচতে চাই এবং অভিনয়ের মাঝে নিজেকে নতুন 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 চরিত্রে আবির্ভাব ঘটাতে চাই। ওকে। আপনি তো ডিরেকশনও দেন মনে হয়, তাই না? না, আমি ডিরেকশন দিই না। ডিরেকশন দেন না? না, না। আচ্ছা। ডিরেকশন ধরেন আমি যখন করোনার আগে বাড়িতে ছিলাম, কি করব, নিজের মতো করে নিজে ফোনে কাজ বানিয়েছিলাম আর কি একটা। আচ্ছা, এটাই বলেছিলেন আমাকে। আমি সেই হিসেবেই হুম, মনে হুম। করছিলাম যে আপনি বোধহয় ডিরেকশন দেন। আ আপ ইন্ডাস্ট্রিতে অনেক আর্টিস্টের সাথে আপনি কাজ করেছেন। নিশো ভাইয়ের সাথে কাজ করেছেন। তারপরে হচ্ছে আ আ নাসিরুদ্দিন খানের সাথে কাজ করেছেন। সম্প্রতি প্রীতম হাসানের সাথেও আপনাকে দেখলাম। সো আপনার আসলে পছন্দের আর্টিস্ট কে এই ইন্ডাস্ট্রিতে? যাকে আপনার আ ব্যক্তিগতভাবে একজন অডিয়েন্স হিসেবে ভালো লাগে, একজন ব্যক্তি হিসেবে ভালো লাগে? আমার পছন্দের আর্টিস্ট যদি বলি মোশাররফ ভাই। কেন? কারণ এই মানুষটার ভেতরে অদ্ভুত কিছু আছে। যে মানুষটা প্রতিদিন শুট করতেছে, তারপর প্রতিনিয়ত প্রতিটা মানে এত পরিমাণ চরিত্র সে করতেছে, এর মাঝখানে ওনাকে যদি একটা ভালো গল্পে কেউ রাখতে পারে, সে এর পাশে 5টা শুট করে ওই চরিত্রটাকে যে চমৎকারভাবে ধারণ করে, এটা খুবই চ্যালেঞ্জিং। মানে এটা সবাই নিতে পারে না। কারণ উনি কিন্তু প্রতিদিনই শুট করতেছে হুম, এবং প্রতিদিনে ভিন্নভাবে ভিন্নভাবে নিজেকে চেষ্টা করতেছে। তো এটা খুবই চ্যালেঞ্জিং না? একটা আর্টিস্ট এতটা লোড কিভাবে নেয়? হুম, রাইট। উনি তো অনেক ভার্সেটাইল। হুম, হুম। আ আমরা শুনি যে এই ইন্ডাস্ট্রিতে নাকি প্রচুর সিন্ডিকেট চলে। অনেকেই সিন্ডিকেটের শিকার হন। অনেকেই সিন্ডিকেট মেইনটেইন করেন। আপনি কখনো সিন্ডিকেটের শিকার হয়েছেন? আসলে সিন্ডিকেট বলতে কি, মানে পরিবারের ভেতরে একটা সার্কেল হয়। হ্যাঁ? হুম, যখন যে পরিবারে যে সন্তানরা বেশি টাকা দেয় তার কদরটা একটু থাকে, বেশি ওর থাকে। কথাটা একটু বেশি শোনে। তো এটা আছে। এটা ইন্ডাস্ট্রিতে বলি বা প্রত্যেকটা ক্ষেত্রে আছে। তো অবশ্যই সিন্ডিকেট আছে। তো আসলে আমি সিন্ডিকেটের লোক হতে চাই না। সেজন্য যদি আমার কাজ কমে যায়, কমে যাবে, আমি ওইটা নিয়া মানে কোনো ব্রাদার আফসোস না নাই। বা আফসোস নেই। আমাকে যদি কারোর প্রয়োজন হয়, সে অবশ্যই আমাকে নিবে। এবার আমি 10 বছর পরে আসলেও আমি একটা কাজ দিয়ে আসতে চাই আমার মতো করে এবং আমি চরিত্রটা হয়ে আসতে চাই। আমার কাজ হলো মূল ফোকাস। আমি কোনো সিন্ডিকেট দিয়ে কাজ করে ভুলেও আমি একটা মানুষের বা দর্শকের ভালোবাসা পেতে চান অর্জন না। করতে পারব না। হুম, রাইট। আ চিন্টু, আমরা একদমই শেষের দিকে চলে এসেছি আমাদের আড্ডার। যাওয়ার আগে আপনার মুখে, মানে আপনার কাছ থেকে ২ টা চরিত্রের ২ ধরনের ডায়ালগ শুনতে চাই। একটা হচ্ছে আ 'পুনর্জন্মের কামাল', আরেকটা হচ্ছে 'অ্যালেন স্বপনের জাদু'। একটু যেকোনো কিছু আপনি আপনার মতো করে ওই চরিত্র হয়ে একটু বলার চেষ্টা করবেন। উম এটা স্যার, কতদিন মাংস খাই না। একটু স্পেশাল মাংস দিবেন স্যার। কিসের মাংস চান? স্যার, স্পেশাল মাংস স্যার। মানুষের মাংস স্যার। মানুষের মাংস কেন পছন্দ আপনার? স্যার, আপনার রান্নার হাত, আপনার রান্না খেয়ে আমি আরো বেশি ফ্যান হয়ে গেছি মানুষের মাংস। আর মানুষ তো সবচেয়ে বেশি বেইমান হয় স্যার। বেইমান মানুষের মাংস স্যার, খেতে অনেক টেস্ট। ওকে, খুবই চমৎকার, খুবই চমৎকার। আমরা একটু জাদুকে দেখতে চাই। ইবের বাপ ন, ইবের সাসা। ও মারে মা বেডি ইবি কিরেছো, অন্যের কথা না হোক নকা হুনতে লাগুন। আই হয়ে দি বিপদ আইতারে যে হুন সম্মত। বাহ! আপনার এই চিরঙ্গের ভাষা শিখতেও তো মনে হয় একটু সময় লেগেছে, না? না, এটা খুবই চ্যালেঞ্জিং ছিল। মানে খুব স্বল্প সময় একদিনে শুটে থেকে আর কি জাস্ট আমার আয়ত্ত করা লাগছে আর কি। সেটার জন্য আমাদের যে রফিকুল ভাই, রুবেল ভাই আর কি, হুম, হুম। আমাদের যে বধূ মামলার চরিত্রটা যে বধূ চরিত্রটা যে করলো,
হুম, আমার আর বাপের বন্ধু যে বুঝতে পেরেছি। হুম, এই- উনি আপনাকে হেল্প হুম। করেছে। সিন্টু, আপনি তো মানে গানও করেন শুনেছি, সত্যি নাকি? না, আমি আসলে গান করিনি, আমি লেখালেখি করি, মাঝে মাঝে সুর আসে, লিখতে গেলে সুর অনুযায়ী করি আর কি। এই একটু শুনি, আপনার গান শুনি। আহ, যখন গানের কথা বলে তখন একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। তারপরে দেখি কোনটা ধরা যায়। আমার মাঝখানে একটা গান রিলিজ হলো, আচ্ছা আমি যদি মিশে যাই, এটা আমার খুবই হুম, পছন্দের। পুরোটা মনে থাকবে কিনা আমি জানি না, তারপরে সমস্যা নেই, যতটুকু হয়। যদি মিশে যাই, যদি মিশে যাই তোমার আশায় আশায়, শহরের খোঁজে ল্যাম্পপোস্টের রাস্তা দেখিতে নাহি পাই, সময় যদি চলে যায় বন্ধু তোমায় নাহি পাই, যদি মিশে যাই, যদি মিশে যাই তোমার আশায় আশায়, শহরের খোঁজে ল্যাম্পপোস্টের রাস্তা দেখিতে নাহি পাই, সময় যদি চলে যায় বন্ধু তোমায় নাহি পাই। হুম, ঠিক আপনার নিজের লেখা? আমার নিজের লেখা, নিজের সুর করা। এটা কি গিয়েছেন আপনি? না, আমি গাইনি, আরেকজনকে দিয়ে গানো হয়েছিল ও আর কি। আচ্ছা আচ্ছা, না খুব ভালো হয়েছে, কথাগুলো খুব সুন্দর। সিন্টু, আমরা একদমই শেষ দিকে চলে এসেছি, যাওয়ার আগে আপনার যারা অডিয়েন্স আছে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? আহ আমি শুধু বলবো, আপনাদের ভালোবাসা সবসময় আমাকে উৎসাহিত করে এবং উম, ভালো ভালো চরিত্র করার ইচ্ছা জাগায়। আপনাদের ভালোবাসা চাই প্রতি মুহূর্তে, এবং সব সময় আপনাদের উৎসাহ চাই, এবং আপনাদের কাছে কৃতজ্ঞ যারা আমার কাজকে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক, আমরা আড্ডা দিলাম আমাদের প্রিয় অভিনেতা আব্দুল্লাহ আল সেন্টুর সাথে। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।